ইনহেরিটেন্স ল বলেন, যেকোনোভাবেই বলেন, নারীর নিজের আয়ের উপরে নারীর কন্ট্রোল নাই। ইনহেরিটেন্স তো তার নাই। মূল্যায়ন মানে এই না যে আমাকে আপনার পদ দিতে হবে। মূল্যায়ন মানে এটাও যে আপনি আমাকে স্বীকার করেন। জুলাই গণ অভ্যুত্থান আমরা দেখছি অনেক নারী, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়েরা এগিয়ে এসেছিল। তাদের সেই নেতৃত্ব আর পরে দেখা যায়নি। এখনো আমরা দেখছি যে তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয়নি বা তারা এখন আর সেই সমভাবে নেই। অনেক আগেই তারা পিছিয়ে গেছে। একজন নারী হিসেবে আপনার নারীর নেতৃত্ব কতটুকু দরকার ছিল এবং তারা কেন পিছিয়ে গেল? নারী নেতৃত্ব খুবই দরকার ছিল এবং এটা ইনস্টিটিউশনালাইজ করবার এটাই একটা চরম সুযোগ ছিল, যেটা সম্পূর্ণরূপে মিসম্যানেজ হয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। তারা নারীর বিরুদ্ধে বিভিন্ন আক্রমণের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার মাধ্যমে একটা বার্তা দিয়েছেন যে নারীকে ছোট করা, নারীকে হেয় করা, নারীকে নানাভাবে অ্যাবিউজ করা, নিপীড়ন নির্যাতনের শিকার করা, এগুলো কোনো বড় ক্রাইম না। এই যে বার্তাটা তারা বাংলাদেশের জনগণকে দিয়েছেন, এটার সুদূর প্রসারী খারাপ ফলাফল হবে। যেই ফলাফল শুধু যে আপনি নারীকে রাজনীতিতে আসতে দেখবেন না তাই না, আরো বহু জায়গায় এটার প্রভাব পড়বে এবং পড়ছে অলরেডি। নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং বিশেষ করে লিডারশিপ বা নেতৃত্বে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ব্যারিয়ার আছে। যে ব্যারিয়ারগুলোর মধ্যে দুটো সাউথ এশিয়াতে কমন। একটা হচ্ছে আমাদের কালচারাল যে ভ্যালুসগুলো আছে, যে মূল্যবোধগুলো আছে, সাংস্কৃতিকভাবে মনে করা হয় যে রাজনীতি একটা পুরুষদের ব্যাপার, পুরুষদের কাজ, এখানে নারীদের জায়গা নাই, নারীদের জায়গা ঘরে। এটা একটা কালচারাল কনস্ট্রাক্ট। আর দ্বিতীয় যেই জায়গাটা আমরা দেখি সেটা হচ্ছে যে নারীরা যে রাজনীতিতে আসবে তার জন্য কিছু ইনস্টিটিউশনাল মেকানিজম কাজ করার কথা বা দরকার। সেই ইনস্টিটিউশনাল মেকানিজমটা আমরা কখনো তৈরি করি নাই। তার মধ্যে একটা ধরেন, সাউথ এশিয়া ওয়াইডই ইলেকশনগুলা ইজ ভেরি মাচ অ্যাবাউট মাসল অ্যান্ড মানি। এটা কিন্তু বিভিন্ন স্কলারের লেখায় আপনি পাবেন। মাসল আর মানি, মাসল মানে হচ্ছে আপনাকে ব্যালেন্স করতে হবে, যেটা মেয়েরা পারেন। পারে না, মানে তাদেরকে কখনো সামাজিকীকরণ করাই হয় না এভাবে। তাদেরকে বলাই হয় যে এটা তোমরা করবে না, এটা তোমাদের কাজ না। পুরুষদের পুরুষত্ব প্রমাণের একটা উপায় হচ্ছে ব্যালেন্স করা। সুতরাং ওই অর্থে তারা আগে গিয়ে থাকে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মানি। এবং আপনি দেখেন ইনহেরিটেন্স ল বলেন, যেকোনোভাবেই বলেন, নারীর নিজের আয়ের উপরে নারীর কন্ট্রোল নাই। ইনহেরিটেন্স তো তার নাই। সুতরাং নানাভাবে সম্পদগত দিক থেকে নারী কিন্তু পিছিয়ে থাকে, যেখানে পুরুষ অনেক এগিয়ে থাকে। সুতরাং একটা ইলেকশন যেটি ইজ অল অ্যাবাউট মানি অ্যান্ড মাসল, দুই জায়গায় নারীর ইনস্টিটিউশনাল কোনো ব্যাকআপ নাই। এবং এই জায়গাতে অন্তর্বর্তী সরকারের পক্ষেই সম্ভব ছিল, যেটা কোনো রাজনৈতিক সরকার হয়তো করবে না। তার ভোট কমে যাবে ইত্যাদি এইসব ভাবনা থেকে। অন্তর্বর্তী সরকারের তো ভোট কমার ব্যাপার ছিল না। প্লাস তারা প্রতিষ্ঠা করেছেন যে নারী যদি কথা বলে তাহলে কিভাবে তাকে থামাতে হবে। সাইবার বুলিং এই লেভেলে তাদের সময় পৌঁছে গিয়েছিল, যেই নারীরা আওয়ামী লীগের শোষণ নির্যাতন বুলির ভয় না করে রাস্তায় নেমে আসছে, সেই নারীরা সাইবার বুলিং দিয়ে যে বিধ্বস্ত হয়ে গেছে তারা মানসিকভাবে, যেভাবে তারা সামাজিকভাবে বিধ্বস্ত হয়েছে, এর প্রভাবে তারা কিন্তু আর আসতে চাচ্ছে না। আমি রিসেন্টলি সরকারের পক্ষেই একটা সার্ভে করেছিলাম এবং সেই সার্ভেতে নারীরা কথা বলতেই রাজি ছিলেন না, কারণ তারা তাদের পরিচয় প্রকাশ হওয়াকে ভয় পায়। কারণ পরিচয় প্রকাশ বলেই নানাভাবে সাইবার বুলিং এর শিকার হতে হয়। জুলাই গণ অভ্যুত্থানটা শুধু ছাত্র আন্দোলন ছিল না, এটা বিভিন্ন সামাজিক শক্তির একটা আন্দোলন ছিল। সেই সামাজিক শক্তিগুলো কেন হারিয়ে গেল? সামাজিক শক্তির তো আসলে কাজকর্ম থাকে। রাজনীতিবিদ যারা রাজনৈতিক দল করেন তারা হচ্ছে এটা ফুল টাইম পেশা তাদের। কিন্তু সামাজিক শক্তি, যেমন ধরেন একজন শিল্পী কিংবা একজন সাংবাদিক কিংবা একজন শিক্ষক, তাদের সবারই কাজ থাকে। তো সো ওই জুলাই শেষ হয়ে যাওয়ার পর তো দে হ্যাভ টু গেট ব্যাক টু দেয়ার ওয়ার্ক। তাদের কাজের মোড়ে তারা ফিরে গেছে। তার ফলে সার্বক্ষণিকভাবে এখানে থাকা তো তাদের পক্ষে সম্ভব না। এখন দায়িত্ব নিবেন যারা রাজনীতি করেন, যারা রাজনৈতিক দল আছে, যারা নির্বাচন করবেন, ক্ষমতায় যাবেন এবং আমাদের যে আকাঙ্ক্ষিত যে পরিবর্তন, সেই পরিবর্তনটা করবেন। আমার কাজ তো রাজনীতি করে দেয়া না। আমার কাজ হচ্ছে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ কোনোভাবে বেরোতে পারে না, তখন গিয়ে আমি বলতে পারি যে, "আচ্ছা, এটা করেন বা ওটা করেন বা এইভাবে আমি প্রতিবাদ করছি, ওভাবে প্রতিবাদ করছি।" সারাদিন রাস্তায় থাকা তো আমার কাজ না। সো এই যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন, শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, এদেরকে যারা এরা বেরিয়ে এসেছিল, একটা একতা তৈরি হয়েছিল ডান, বাম, মধ্য নির্বিশেষে। এই একতাটা যে ধরে রাখা যায় নাই এবং এদেরকে যে সঠিকভাবে মূল্যায়ন করা যায় না। মূল্যায়ন মানে এই না যে আমাকে আপনার পদ দিতে হবে। মূল্যায়ন মানে এটাও যে আপনি আমাকে স্বীকার করেন যে I did something। কিন্তু এখন যেটা হচ্ছে, জাস্ট পোস্ট 5th of August যেটা হয়েছে সেটা হচ্ছে যারাই সামনে ছিল তাদেরকে এই পার্টি ওদেরকে ভিলিফাই করে, ওই পার্টি এদেরকে ভিলিফাই করে। এই যে একটা কনস্ট্যান্ট ভিলিফিকেশন এবং অবৈধকরণ, যাতে করে তাদেরকে কিছু দিতে না হয়, যাতে করে তারা ক্ষমতায়িত হয়ে না যায় ইত্যাদি, ইত্যাদি। এই যে একটা ভয়ঙ্কর অবিশ্বাস, অনাস্থা, এইটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর জন্যই অসম্ভব ক্ষতিকর একটা প্র্যাকটিস যেটা তারা করেছেন এবং এটা করে তারা কিন্তু
সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন শক্তিকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। এখন আপনি দেখেন যারা সরকারে আছে, গত সরকারেও এবং এই সরকারেও, এরা কিন্তু খুঁজেই পাচ্ছে না লোক। তারা লোক খুঁজে পাচ্ছে না যে কোথায় কাকে দিবে, কারণ তাদের সাংস্কৃতিক নেতৃত্বে তাদের লোক নাই, বুদ্ধিজীবীদের মধ্যে তাদের লোক নাই। তাহলে সবাই তো আসলে আওয়ামী লীগ করতো না, একটা সময় তো সবাই বেরিয়ে এসেছিল বেরিয়ে রাস্তায়। আসছে। তাদেরকে ধরে রাখতে না পারার ক্ষতিটা কিন্তু আসলে আলটিমেটলি রাজনৈতিক দলগুলোরই হলো এবং বাংলাদেশের সাধারণ মানুষের হলো।